A very good morning to all my little students. আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সবাইকে একটা দারুণ সকালের ভীষণ সুন্দর একটা সুপ্রভাত জানাই। আমরা সবাই ঘরে আটকে আছি বন্দি দশায়, কিন্তু সেটা আমাদের ভালোর জন্য, আমরা সবাই জানি, তাই না? তো এখন নতুন নতুন বইয়ের গন্ধ ভীষণ ভালো লাগছে। তো আজকে না হয় একটা সুন্দর কবিতা পড়ি আমরা। আমার নাম অদিতি ভট্টাচার্য, আমি উমাকান্ত একাডেমিতে পড়াই। আজকে আমি তোমাদের ক্লাস 6-এর ইংরেজির বইয়ের প্রথম যে কবিতাটা, এ হাউস এ হোম, ওই কবিতাটা আমরা আজকে পড়ব। পড়ার আগে অ্যাজ ইউজুয়াল আমরা যেমন আরম্ভ করি কবিতাটা, সে তোমাদের আমি বুঝিয়ে দেবো, ওরকম না, একটু অন্যরকম আরম্ভ করি। আজকে আমি তোমাদের খুব সুন্দর একটা ছোট্ট গল্প বলছি, শোনো। এক দেশে এক রাজা ছিলেন। রাজার কিছুর অভাব নেই, হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, পাত্র মিন্ত্র মন্ত্রী শান্ত্রী পাহারাদার রানী সবাই আছেন। রাজার এক ছেলে, কিন্তু দুঃখের বিষয়ে ছেলে তোমাদের মতোই, কিন্তু দুঃখের বিষয়ে ছেলের মুখে হাসি নেই, কখনো হাসে না, একা একা বসে থাকে, গুম মেরে বসে থাকে। তবে তার দিকে তাকানোর কারো সময়ও নেই না, রাজার রাজকার্য চলতে হবে, সে অনেক ব্যস্ত, সবাই দৌড়চ্ছে, ছেলের দিকে আর কারোর কোনো মন নেই। এবার ছেলেও গুম মেরে বসে থাকে, কারোর সঙ্গে কথা বলে না, ঠিক মতো খায় না, হাসি তো একেবারেই নেই, কেউ কথা বলতে এলেই খ্যাক করে ওঠে, ধমক দিয়ে ওঠে, বড় মানে একটা অস্বস্তিকর পরিবেশ। তো রাজার রানী দুজনেই চিন্তিত হয়ে গেলেন। তো রাজা যখন চিন্তায় পড়েন, তার কি আর কোনো অসুবিধা হয়? ডাক্তার বদ্যির তো কোনো অভাব নেই। সেই যুগে সেই কবিরেজ, ডাক্তার বদ্যি বিভিন্ন দেশ থেকে আসতে শুরু করলো। কি না, রাজপুত্রের ভীষণ মন খারাপ চলছে, কিন্তু কেউ আর রাজপুত্রকে ঠিক করতে পারে না, বুঝলে? কোনোভাবেই রাজপুত্র আর ঠিক হয় না। তো রাজারও মন খারাপ, রানীরও মন খারাপ। একটি পাহারাদার রোজ দেখে যে রাজপ্রাসাদে অগণিত কবিরেজ, বদ্যিমশাই সবাই ঢুকছে, কিন্তু কেউ আর হাসি মুখে ফিরে আসে না, রাজবাড়ি থেকে বেরিয়ে আসে না। পাহারাদার অনেক ভাবলো, ভেবে টেবে একদিন রাজামশাইকে গিয়ে বলল, রাজামশাই, সবাই তো অনেক চেষ্টা করলো, অনেক কবিরেজ এলো, ডাক্তার এলো, বদ্যি এলো, কেউ তো রাজপুত্রকে ভালো করতে পারলো না। আচ্ছা, আমাকে একটা সুযোগ দেবেন? আমি একদিন রাজপুত্রকে আমার বাড়িতে নিয়ে যাই। রাজা বলেন, হ্যাঁ, তুমি একটা সাধারণ পাহারাদার, বলতে গিয়েও থেমে গেলেন। বললেন, আচ্ছা ঠিক আছে, যাক, কি আছে, কেউ তো আর পারছে না ছেলেটাকে ঠিক করতে। আচ্ছা দেখি, পাহারাদারের কথাই না হয় একটু বিশ্বাস করলাম। পাহারাদার এসে রাজপুত্রকে বলল, রাজপুত্র চলুন, আজকে আমরা একটা জায়গায় বেড়াতে যাব। রাজপুত্র কোনো কথা বলল না। রাজপ্রাসাদ থেকে তাকে বেরোতে পারবে সেই আনন্দেই হয়তো মনে মনে সে পাহারাদারের হাত ধরে গুটি গুটি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেল। এবার পাহারাদার তাকে হাঁটতে 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 প্রায় মানে রাজবাড়ির সেই পার করে অনেকটা গিয়ে একেবারে বনের এক শেষ কাছাকাছি আর কি একটা ছোট্ট, মোটামুটি একটা কুঁড়ে ঘরই বলতে পারি আমরা, সেখানে এনে দাঁড় করালো। যেই মাত্র এসে দাঁড়িয়েছে, অমনি দুটো ফুটফুটে ছেলে মেয়ে দৌড়ে বেরিয়ে এসছে। আরে বাবা, তুমি কাকে নিয়ে এসছো? ছোট্ট রাজপুত্রকে নিয়ে এসছো? সঙ্গে সঙ্গে ভেতর থেকে দুজন বুড়ো লোক, মহিলা বেরিয়ে, এসো এসো রাজপুত্র, আমাদের বাড়িতে তুমি এসছো। তো পাহারাদার বলল, এই দেখো, এরা আমার বাবা মা, এরা তোমার দাদু দিদা হন। তারপরে পাহারাদারের বউ বেরিয়ে এলো, হাতে বলল, বসো, কোথায় বসতে দেবে রাজপুত্রকে? হাতে নারকেলের নাড়ু, এক গ্লাস জল, মানে সাংঘাতিক অবস্থা। রাজপুত্র সব দেখে তো ভীষণ খুশি, সবাই এত আদর করছে, একটু পরপর নাড়ু, একটু পরপর খেলা, হই চই গান, একটু পরপর গড়া ছেড়ে হাসি, সমস্ত কিছুতে রাজপুত্রের মন একেবারে ভরে যেতে লাগলাম। গলা খুলে রাজপুত্র হাসতে শুরু করলো। ওদিকে রাজা ভাবছেন যে এতক্ষণ ধরে কি ব্যাপার, ছেলেটাকে তো পাহারাদার নিয়ে গেল, যাই একটু দেখে আসি। রাজা মন্ত্রী টন্ত্রী নিয়ে বিকেলের দিকে দেখতে এলেন রাজপুত্র কি করছে পাহারাদারের বাড়িতে। গিয়ে দেখেন এলাহি কারবার, রাজপুত্র তো ভীষণ খুশি, মজায় চিৎকার করছে, দৌড়চ্ছে। রাজা তো অবাক, আরে এত বড় বড় কবিরেজ বদ্যি কিছু করতে পারলেন না, রাজপুত্র করে, মানে একটা পাহারাদার করে ফেললো। তো উনি ডাকলেন পাহারাদারকে, ভাই তুই কি করলি রে, আমার ছেলেটা এমন ঠিক হয়ে গেল। তখন পাহারাদার হাসতে হাসতে বলল,
রাজামশাই, আপনি তো ইট কাঠ পাথরের তৈরি প্রাসাদে থাকেন, আর আমি ভালোবাসার তৈরি ঘরে থাকি। গল্পটা এখানেই শেষ। আমি কেন তোমাদের এই গল্পটা বললাম, আমরা কবিতাটা পড়ার পর আমরা সেটা আলোচনা করব। এটা আবার একপাশে রেখে দিই, কেমন? চলো এবার কবিতাটায় চলে যাই, কারণ পড়াশোনা গল্প তো হয়ে গেল, মজাও হয়ে গেল, এবার পড়তে তো ঢুকতে হবে না। আমরা যে কবিতাটা আজকে পড়ব সেটা লিখেছেন লরেন মার্থা হ্যালি। তোমাদের বইয়ের মধ্যে এম দিয়ে ফুল স্টপ আছে দেখবে। অ্যাকচুয়ালি ওনার ফুল নাম হচ্ছে লরেন মার্থা হ্যালি। উনি একজন মহিলা কবি। 1921-এ 8 ডিসেম্বর ওনার জন্ম হয়েছিল আমেরিকার সেন্ট পিটার বলে একটা জায়গায়। কেমন? আমেরিকার সেন্ট পিটার শহরে ওনার জন্ম হয়েছিল, একজন মহিলা কবি। উনি এই কবিতাটা লিখছেন। আসলে কবিতাটা হয়েছে দুটো ওয়ার্ড, দুটো শব্দ, হাউস অ্যান্ড হোম। এই দুটো শব্দের মধ্যে কি ডিফারেন্স, এটা উনি বোঝাচ্ছেন। তো চলো একবার কবিতাটা পড়ি। দেখো, প্রথম স্ট্যান্জাতে আছে যে সুন্দরভাবে উনি শুরু করেছেন কবিতাটা। হোয়াট ইজ এ হাউস? ইটস এ ব্রিক অ্যান্ড স্টোন অ্যান্ড উড দ্যাটস হার্ড। মানে কি? হোয়াট ইজ এ হাউস? হাউস কি? বাড়ি কাকে বলে? হোয়াট ইজ এ হাউস? ইটস ব্রিক অ্যান্ড স্টোন, ইট পাথরের তৈরি দেয়াল আছে, অ্যান্ড উড দ্যাটস হার্ড, শক্ত কাঠ দিয়ে তৈরি একটা বাড়ি। আমরা জানি কোথায় কোথায় জিনিসগুলি ইউজড হয়। হ্যাঁ, ইট দিয়ে দেয়াল, স্টোন দিয়ে দেয়াল তৈরি হয়, দরজা জানলা সব কাঠ দিয়ে তৈরি হয়, শক্ত, একেবারে ভেরি হার্ড, তাই না? সো হোয়াট ইজ এ হাউস? হাউস কি? ইটস ব্রিক অ্যান্ড স্টোন অ্যান্ড উডস দ্যাট হার্ড, শক্ত কাঠের তৈরি, শক্ত পাথরের তৈরি, শক্ত ইটের তৈরি বাড়ি, সেটাই হচ্ছে বাড়ি। অ্যান্ড দেন some window glass and perhaps a yard. আর কি আছে? কয়েকটা জানলা আছে, কাঁচের জানলা রয়েছে, আর হয়তোবা perhaps a yard. yard মানে কি? মানে ছোট্ট একটা উঠোন হয়তো আছে, সেখানে ঘাস টাস আছে। তোমার বাড়িটাই ধরে নাও না, তোমার বাড়িটা নিশ্চয়ই ইট কাঠ পাথরেরই তৈরি, তাতে জানলাও রয়েছে, কাঁচের জানলা, মেবি কাঠের জানলাও থাকতে পারে, আর সামনে একটা ছোট্ট মতো উঠোন আছে। তো তো সেই হচ্ছে বাড়ি। কেমন? ইটস ইভস অ্যান্ড চিমনিজ অ্যান্ড টাইল ফ্লোরস অ্যান্ড স্টাকো অ্যান্ড রুফ অ্যান্ড লটস অফ ডোরস। কি বলছে? ইটস ইভস অ্যান্ড চিমনিজ। ইভস হচ্ছে কি জানো তো? ইভস হচ্ছে ওয়াল, যেখানে ছাদটা যখন একটু মানে বেড়ে চলে আসে, হ্যাঁ, শেডের মতো অনেকটা ওয়ালের একটু ছাদটা নেমে আসে, সেই জায়গাটাকে বলে ইভস। আমি তোমাদের দেখিয়ে দেবো একে। দেন ইভস অ্যান্ড চিমনিজ। চিমনিজ আমাদের এখানে সচরাচর দেখা যায় না, সেটা ওয়েস্টার্ন কান্ট্রিজগুলিতে দেখা যায়, ওই ধোঁয়া বেরোনোর জন্য ঘরের ওপরে চিমনির মতো থাকে। মেবি তোমরাও হয়তো দেখে থাকবে অনেক সময় বেকারি টেকারির, যদি দেখো আশেপাশে যদি কোনো বেকারি থাকে, দেখবে যে তার উপরে এরকম চিমনির মতো বেরিয়ে আছে, এরকম পাইপের মতো, সেগুলো দিয়ে ধোয়া বেরোয়। সো ইটস ইভস অ্যান্ড চিমনিজ অ্যান্ড টাইল ফ্লোরস। সুন্দর তোমার ফ্লোর, টাইলসের তৈরি ফ্লোরস আছে। অ্যান্ড কি? অ্যান্ড স্টাকো অ্যান্ড রুফ অ্যান্ড লটস অফ ডোর। হোয়াট ইজ স্টাকো? স্টাকো মিনস যে ওয়ালের মধ্যে, ইটের দেয়ালের মধ্যে তুমি যখন পেইন্ট করো, রং দাও সুন্দর করে, সেটাকে স্টাকো বলে। অ্যান্ড রুফ অ্যান্ড লটস অফ ডোরস, অনেক দরজা জানালা সমেত, একেই বলে একটা বাড়ি। তাহলে মধ্যে কথায় কি দাঁড়ালো? ফার্স্ট আনসারটাতে আমরা কি পড়লাম? আমরা পড়লাম যে লেখিকা, পোয়েটেস অর্থাৎ মহিলা কবি এখানে বলছেন যে বাড়িটা কি? বাড়িটা হলো ইট কাঠ পাথরের তৈরি দেয়াল, তার মধ্যে কয়েকটা জানলা রয়েছে, অসংখ্য দরজা রয়েছে, ছোট্ট একটা উঠোনও রয়েছে, একটা চিমনি রয়েছে, তার আবার শেডসও রয়েছে, আর ওয়ালগুলো সুন্দর করে পেইন্ট করা। নাও দিস ইজ আ হাউস, দিস ইজ কল্ড এ হাউস, আ ভেরি বিউটিফুল হাউস। এর মধ্যে কোনো কি বলবো, বিশেষত্ব নেই, ইট কাঠ পাথরের তৈরি একটা বাড়ি। নেক্সট স্ট্যান্জাতে বলছেন বাড়ি হলেই যে সেটা আমার ভালোবাসার বাসা হবে, ঘর হবে, এমন কোনো কথা নেই।
কেন গল্পটা বলেছি আমার মনে হয় আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা এখন খুব ভালো বুঝতে পারছে। রাজপুত্রের কথা ভাবো, রাজপ্রাসাদটা কিসের তৈরি ছিল? ইট কাঠ পাথর, অসংখ্য দামি দামি পাথর দিয়ে দারুণভাবে তৈরি একটা ইমারত, বিশাল বড় প্রাসাদ সব ছিল। কিন্তু রাজপুত্রের মনে খুশি ছিল না। ওটা বাড়ি তো ছিল কিন্তু ঘর ছিল না, তাই তো? সেখানে কিসের অভাব ছিল? সেখানে সবাই ব্যস্ত, সবাই দৌড়চ্ছে, কিন্তু তাকে বোঝার মতো, তাকে ভালোবাসার মতো মানুষের বড় অভাব ছিল, তাই তো? সো বাড়ি তো তৈরি হয়ে গেল। আমাদের প্রথম স্ট্যান্সা দিয়ে কবিও আমাদের বুঝিয়ে দিলেন যে দিস ইজ কল্ড এ হাউস, দ্য হাউস মাস্ট বি মেড আপ অফ উডস অ্যান্ড স্টোনস অ্যান্ড ব্রিক্স অ্যান্ড দেয়ার মাস্ট বি সাম উইন্ডোজ অ্যান্ড ডোরস এটসেট্রা এটসেট্রা। বাড়ি ইটকাঠ পাথরের তৈরি, তাতে দরজা থাকবে, জানলা থাকবে, সব হলো, এই হলো বাড়ি। নেক্সট স্ট্যান্সাতে আমরা এবার যাই। নেক্সট স্ট্যান্সাতে বলছে হোয়াট ইজ এ হোম। এবার ঘর কাকে বলবে, বাসা কাকে বলবে? ইটস লাভিং অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ডুইং ফর আদার্স। ভেরি বিউটিফুল লাইন্স। কি বলছে? ইটস লাভিং অ্যান্ড ফ্যামিলি। বাসা তখনই বাসা হবে, একটি বাড়ি তখনই ঘর হবে, একটি বাড়ি তখনই বাসায় পরিণত হবে, ঘরে পরিণত হবে। কখন? যখন তাতে থাকবে আমাদের ভালোবাসার মানুষগুলো, ভালোবাসায় ভরা একটা পরিবার। কার কথা মাথায় আসছে বলো তো প্রথম? মা, বাবা, দাদু, ঠাকুমা, কাকা, কাকি, ভাই, বোন, সবাই মিলে একটা সুন্দর বাড়ি, মিষ্টি একটা বাসা, তাই তো? তাহলে কি বলছে? হোয়াট ইজ এ হোম? ঘর আমরা কাকে বলবো? ইটস লাভিং অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ডুইং ফর আদার্স। সবাই সবার জন্য ভাববে, সবাই সবার জন্য কাজ করবে, সবাই সবার জন্য ফিল করবে। দ্যাট ইজ আ হোম। তাকে বলে হোম। সেখানে ইট পাথরের কোনো প্রয়োজন নেই, সেখানে ইট কাঠ পাথরেরই বাড়ি হতে হবে সেরকমও কোনো প্রয়োজন নেই। গল্পটার কথা চিন্তা করো, সেই পাহারাদারের বাড়িটার মধ্যে কি ছিল? কিচ্ছু ছিল না, ছোট্ট একটা কুটির মাত্র, কিন্তু তাতে তার বাড়ির সবাই ছিল, সবাই সবাইকে ভালোবাসে, একটা অদ্ভুত সুন্দর বাড়ি ছিল তার। সেই জন্য সেখানে এসে ভালোবাসার ছোঁয়ায় রাজপুত্র আবার ঠিক হয়ে গেল। সো লেখিকাও কিন্তু এই কথাটাই বলছেন, কবি কিন্তু এই কথাটাই বলছেন, যে কি বলছেন? যে বাড়িতে কে থাকবে? ইটস লাভিং অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ডুইং ফর আদার্স, অ্যান্ড দেন ইটস ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যান্ড ফাদার্স অ্যান্ড মাদার্স। আমি এখন যে কথাটা তোমাদের বললাম, সবাই থাকবে। কে কে থাকবে? ভাই থাকবে, বোনেরা থাকবে, বাবা থাকবে, মা থাকবে, মানে কাকু, কাকিমা, জেঠু, জেঠিমা, সবাইকে নিয়ে হবে আমার বাড়ি, আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো। ইটস আনসেলফিশ অ্যাক্টস অ্যান্ড কাইন্ডলি শেয়ারিং। কি সুন্দর লাইন দুটো দেখো। ইটস আনসেলফিশ অ্যাক্টস, তাতে স্বার্থপরতার কোনো জায়গাই থাকবে না। ধরো মা সকালবেলা মা একটা দারুণ ডিশ বানালো, দারুণ একটা খাবার বানালো। মা কিন্তু কোনোদিনও একা একা খেয়ে নেন না, তাই না? আমাদের সবার জন্য মা রান্না করেন, সবাইকে দেন, সবাই মিলে আমরা খাই। এমনও অনেক সময় হয় মা হয়তো নিজের জন্য রাখলেনই না, সবটা তোমাদের মধ্যেই দিয়ে দিলেন। সো ইটস আ ভেরি বিউটিফুল আনসেলফিশ অ্যাক্ট। এটাকেই বলে স্বার্থপরতাহীন একটা কাজ, তাই না? মার থেকে আমরা শিক্ষা নেই, আমরা স্কুলে যাই, আমরা টিফিন সবাইকে দিয়ে খাই, তাতে কি প্রমাণ হয়? তাতে প্রমাণ হয় আমাদের ভেতরের যে ভালোবাসা রয়ে গেছে। আজকে তুমি বাড়িতে বসে তোমার সবচেয়ে প্রিয় বন্ধুকে মিস করছো, করছো না বলো? করছো। কিন্তু তোমার মনে হচ্ছে আজকে যে আমি এই খাবারটা খাচ্ছি, ইস একটু যদি ও আমার পাশে থাকতো তাহলে তো আমরা দুজনে শেয়ার করে খেতাম। ভাবছি না আমরা? ভাবছি তো। এগুলি ছাড়া কি আমরা মানুষ হয়? আমরা তো এগুলি ছাড়া পশু হয়ে যাব, তাই না? সো লেখিকা এখানে কি বলছেন, কবি এখানে কি বলছেন? ইটস আনসেলফিশ অ্যাক্টস অ্যান্ড কাইন্ডলি শেয়ারিং। শেয়ারিং কি? শেয়ার না করে তো আমরা খেতেই পারি না। মা যে ভালো খাবারটা বানালেন সবাইকে বাড়ির দিয়ে খায়, দাদুকে দেন,
ঠাকুমাকে দেন, বাবাকে দেন, তোমাকে দেয়, ভাইকে দেয়, বোনকে দেয়, সবাইকে দেয়। বাড়িতে যদি আরও কেউ থাকে, কাকু কাকিমা, জেঠু জেঠিমা, একটা ভালো ডিশ বানালেই সবার মধ্যে বিলি করে খাওয়ার আনন্দটাই অন্যরকম, তাই না? তখন সবাই বাহ কি ভালো রান্না করেছো, মাও কিন্তু মনে মনে ভীষণ খুশি হয় যে এই মাকে একটু প্রশংসা করা হলো। সো কাইন্ডলি শেয়ারিং, দিস ইজ কল্ড শেয়ারিং। সবাইকে মিলে ঝুলে, আমরা যে সবাই একটা ছোট্ট ঘরে থাকি, সবাই মিলে ঝুলে খাই, খেলি, গান গাই, আনন্দ করি, দ্যাট ইজ কল্ড শেয়ারিং। ওকে, নাও, অ্যান্ড শোয়িং ইউর লাভড ওয়ান্স ইউ আর অলওয়েজ কেয়ারিং। আর কি, সবসময় সবার জন্য যে কেয়ারিং, শুধু মা তোমাকে কেয়ার করে তা না, মা দাদু ঠাকুমারও কেয়ার করেন, তাই না? মা বোনেরও কেয়ার করে, মা তোমার খুড়তুতো ভাই বোনদেরও কেয়ার করে, আবার কাকিমাও তোমাকে ভীষণ ভালোবাসে। ঠাকুমার কথা তো বলেই লাভ নেই। যদি কালকে রাত্রেই ঝমঝমিয়ে খুব বৃষ্টি হচ্ছিল, আমার তো খুব ভালো লাগতো জানো, ছোটোবেলায় আমার ঠাকুমা আমাদের সবাইকে নিয়ে বসে দারুণ দারুণ গল্প বলতেন রাত্রের বেলা, একদম ভীষণ মিস করি আমি এগুলো। তো দিজ আর দ্য কেয়ারিং থিংস, ইজন্ট ইট? এগুলি হচ্ছে একে অপরের প্রতি যে ভালোবাসা, সেটা। তাহলে কবি এই সেকেন্ড স্ট্যান্জাতে আমাদের কি বোঝাতে চাইছেন বলো তো? বলতে চাইছেন যে বাসা তখনই বাসা হবে, বাড়ি তখনই ঘর হবে যখন তাতে ভরে উঠবে ভালোবাসা, ভরে উঠবে একে অপরের প্রতি কি বলবো, একটা অদ্ভুত কিছু দেবার, কিছু সহ্য করার, কিছু শেয়ার করে খাবার, এই যে ফিলিংসগুলো, এই যে অল অফ দিজ আর ফিলিংস অফ লাভ, ইজন্ট ইট? এই যে ভালোবাসার যে ফিলিংসগুলো, এই ফিলিংসগুলো যখন সব কিছু একে একে চলে আসবে, তখনই হয়ে যাবে সেটা একটা সুন্দর বাসা, সেটা একটা হয়ে উঠবে ভালোবাসার ঘর। আবার গল্পটাকে নিয়ে আসি। তাহলে রাজামশাই শেষমেশ কিন্তু তার ভুলটা বুঝতে পেরেছিলেন, কোথায় কিসের অভাব, তাই তো? রাজপ্রাসাদে সব কিছু ছিল, ধন দৌলত, ইটকাট পাথরে খুব সুন্দর একটা রাজপ্রাসাদ, যেখানে সৌন্দর্যের কোনো অভাব ছিল না, তাই তো? সেখানে পাত্রমিত্র ছিল, সেখানে সেই লোকজনের তাও কোনো অভাব ছিল না। এমন না যে রাজপুত্র একা প্রাসাদে থাকতেন, তাও না। কিন্তু কোনটার অভাব ছিল? আমি আবার রিপিট করছি, ভালোবাসার অভাব ছিল, সেখানে ফিলিংসের অভাব ছিল, সেখানে শেয়ারিংয়ের অভাব ছিল, সেখানে কেয়ারিংয়ের অভাব ছিল, সেখানে কাইন্ডনেসের অভাব ছিল। কিচ্ছু ছিল না। সবাই যার যার মতো দৌড়ে দৌড়ে যার যার কাজ করত, সব ছিল, কিন্তু ভালোবাসা ছিল না। সেই জন্য প্রাসাদটা কখনো বাসা হয়ে ওঠেনি, আর রাজপুত্র যন্ত্রে পরিণত হয়েছিলেন। পাহারাদারের কাছে গিয়ে সে ফিরে পেয়েছিল ভালোবাসার জায়গা। ঠিক তেমনি রাজামশাইও বুঝতে পেরেছিলেন কোথায় সেই অভাবটা রয়ে গেছে তার, কোথায় কেন তার ছেলে অন্যমনস্ক হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের কবিতাটা। তাহলে আমরা কি দেখলাম যে কবি বলছেন যে বাড়ি একটা ঘর বাড়ি হতে পারে, কিন্তু বাড়ি কখনো ঘর হতে পারে না যতক্ষণ পর্যন্ত না তাতে সেই ইমোশনসগুলো, মানুষের আবেগগুলো, মানুষের ভালোবাসা, তার কেয়ার করার যে মানসিকতা, কাইন্ডনেস, সেগুলো না থাকে। বুঝতে পেরেছি? আচ্ছা, এই হচ্ছে আমাদের কবিতাটা। এবার আমরা কিছু কিছু এখানে দেখো, যেটা আমাদের একটু দেখতে হবে। সব গল্প বলাও হলো, কবিতাও বলা হলো, এবার আরেকটু কঠিন পড়ার দিকে যেতে হবে। সেটা হচ্ছে ওয়ার্ড মিনিংগুলো আমরা একটু দেখে নিই। আমি জানি তোমরা সবগুলো, এখানে কবিতাটা ভীষণ সহজ করে লেখা আছে, তোমরা খুব ভালো বুঝতে পারছো কোনটার কি অর্থ, আমি জানি তোমরা সবাই জানো এগুলো। তবু যেগুলো একটু আনকমন ওয়ার্ডস, সেগুলো আমি একটু তোমাদের বলে নিই, কেমন? তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও, আমি জাস্ট একটু লিখে দিয়েছি, সেগুলো তোমরা একটু দেখে নাও। প্রথমে যে শব্দটা আসছে সেটা হচ্ছে ইয়ার্ড। ইয়ার্ড মানে কি? ইয়ার্ড মানে, যেটা আমি তোমাদের বলেছি, উঠোন, কেমন? তাহলে ইংলিশ মিনিংটা কি হবে? গ্রাসি এরিয়া রাইট আউটসাইড দ্য হাউস। একটা বেশ ঘাস ঠাস ওলা একটা ছোট্ট উঠোন, ঠিক ঘরের আগে যেটা থাকে, কেমন? সো গ্রাসি এরিয়া রাইট আউটসাইড দ্য হাউস হচ্ছে ইয়ার্ড, কেমন? নেক্সট যে শব্দটা সেটা হচ্ছে স্টাকো। এটা তোমাদের আনকমন আছে, একটা নতুন শব্দও শিখলে, এটা কিন্তু দারুণ একটা শব্দ, স্টাকো। স্টাকো মানে কি?
ফাইন প্লাস্টার দ্যাট ইজ ইউজড ফর ওয়াল পেন্টিং। ফাইন প্লাস্টার দ্যাট ইজ ইউজড ফর ওয়াল পেন্টিং, অর্থাৎ কি, তুমি সেই দেওয়াল যখন রাঙানো হয়, ইটের দেওয়াল বানানো হয় তো, তারপর রং দিয়ে আমরা সেটাকে পেইন্ট করি, দ্যাট ইজ কল স্টাকো। ঠিক আছে, দেন ইবস, এই একটা কঠিন শব্দ আরেকটা আমরা পেয়ে গেলাম। ইবস কি? এ পার্ট অফ রুফ দ্যাট মিটস দ্য ওয়ালস অফ এ বিল্ডিং। এ পার্ট অফ রুফ, ছাদের একটা পার্ট যেটা ওয়ালের সঙ্গে মিট করে। আমি একটু ছবি এঁকে দেখা, আমি ভালো ছবি আঁকতে পারি না কিন্তু, তবে আমি তোমাদের ছবিটা এঁকে দেখাচ্ছি, তাহলে তোমাদের ধারণাটা পরিষ্কার হবে। আমি এখানে একটা ঘরের মতো করে আঁকছি, দেখো। আমি ভালো আঁকতে পারি না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটু এঁকে বোঝাচ্ছি। এই যে দেখো, এইটা দেয়ালটা তো, ধরো এটা ইটের দেওয়াল, এই যে জায়গাটা, এই যে শেডটা এখানে বেরিয়ে এসছে, দেয়াল আর রুফের এই যে জায়গাটা এটা বেরিয়ে এসছে, দিস ইজ কল্ড ইবস। বুঝতে পেরেছ? ঘর আর দেওয়াল, ছাদ যেখানে নামছে দেয়ালের এই যে জায়গাটা, এটাকে আমরা ইবস বলছি। এই যে দিস প্লেস ইজ কল্ড ইবস। এখানটায় দেওয়ালটা আছে আর এখানে ছাদটা একটু বেরিয়ে এসছে, শেডটা এখানে বেরিয়ে এসছে, দিস ইজ কল্ড ইবস। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই মোটামুটি এই তিনখানা শব্দ পেয়ে গেলাম। আরেকবার দেখে নিই। প্রথমটা হচ্ছে ইয়ার্ড। ইয়ার্ড হচ্ছে, এখানে একটা এ হবে, এ গ্রাসি এরিয়া রাইট আউটসাইড দ্য হাউস। ওকে, দেন স্টাকো, ফাইন প্লাস্টার দ্যাট ইজ ইউজড ফর ওয়াল পেইন্টিং, and then ibs, a part of roof that meets the walls of a building. Okay, now যেটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে সাবস্টেন্স অফ দ্য পোয়েম অর সামারি অফ দ্য পোয়েম। এটা না জানলে কিন্তু আমরা কিচ্ছু শিখতে পারবো না। আর এটা যদি আমরা ভালো করে শিখে নিই, তাহলে যে কোনো প্রশ্ন, এটা হচ্ছে কবিতার মজা, কবিতার সাবস্টেন্সটা যদি আমাদের মানে জানা হয়ে যায়, আমরা যদি লিখতে শিখে যাই, তাহলে কিন্তু যে কোনো প্রশ্ন আমরা আনসার করতে পারবো। ঠিক আছে, সাবস্টেন্সটা আমি তোমাদের সুবিধার জন্য বোর্ডে লিখে দিয়েছি, চলো এটা আমরা একটু দেখে নিই। কেমন? দেখো, ইন দ্য পোয়েম আ হাউস আ হোম, দ্য পোয়েটেস ডিসক্রাইবস দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য টু ওয়ার্ডস এ হাউস এ হোম। অর্থাৎ কি, এই কবিতায় হাউস এ হোম, এই কবিতাতে কবি উনি কি করছেন, বর্ণনা করছেন দ্য ডিফারেন্সেস, পার্থক্য বোঝাচ্ছেন দুটো শব্দের মধ্যে, বিটুইন দ্য টু ওয়ার্ডস এ হাউস এ হোম, which are often mistaken to be synonymous to each other। যেটা নাকি আমরা প্রায়ই ভুল করি একই শব্দ বলে। আমরা হোম আর হাউসের মধ্যে কোনো খুব একটা তফাৎ বুঝি না, কিন্তু দুটোই কিন্তু বাড়ি। ঠিক আছে, সো প্রথম ইয়েটাতে আমরা কি লিখলাম, ইন দ্য পোয়েম এ হাউস এ হোম, দ্য পোয়েটেস ডিসক্রাইবস দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য টু ওয়ার্ডস এ হাউস এ হোম, হুইচ আর অফেন মিস্টেকেন টু বি সিনোনিমাস টু ইচ আদার। সিনোনিমাস মানে কি, একই অর্থ, একটার অর্থের একই অর্থ দুটোতেই কাজে লাগে, তাই তো? আমরা জানি অ্যান্টোনিমাস হচ্ছে অপোজিট, সিনোনিমাস হচ্ছে সেম মিনিং, তাই তো? সো এইটুকু আমরা বুঝলাম। ইন দ্য পোয়েম এ হাউস এ হোম, আরেকবার আমি রিপিট করছি, দ্য পোয়েটেস ডিসক্রাইবস দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য টু ওয়ার্ডস এ হাউস এ হোম, হুইচ আর অফেন মিস্টেকেন টু বি সিনোনিমাস টু ইচ আদার। ঠিক আছে, নেক্সট এবার কি লিখছি দেখো, এ হাউস ইজ এ মিয়ার বিল্ডিং মেড অফ লাইফলেস ব্রিক্স, স্টোনস অ্যান্ড উডস। হাউসটা আসলে কি, ইটস আ মিয়ার বিল্ডিং মেড আপ অফ স্টোন, ব্রিক্স অ্যান্ড উডস। হাউস হচ্ছে সাধারণ একটা বাড়ি, ইট কাঠ পাথরের তৈরি, লাইফলেস, তাতে কোনো জীবন নেই। মেইন পয়েন্ট, ভীষণ সুন্দর পয়েন্ট। সো এ হাউস ইজ এ মিয়ার বিল্ডিং মেড অফ লাইফলেস, এই কথাটা খুব ভালো করে মনে রাখবে, সহজ শব্দ। লাইফলেস মানে জীবনহীন, তাতে কোনো জীবন নেই। সো লাইফলেস ব্রিক্স, স্টোনস অ্যান্ড উডস। দেন এ হোম, অন্যদিকে
অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে বাসা বা ঘর কনসিস্ট অফ এ লাভিং ফ্যামিলি। কি থাকে তাতে? একটা ভালোবাসার পরিবার থাকে, ফ্যামিলি, যেটা নাকি সাংঘাতিক ইম্পর্টেন্ট জিনিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। ভাবো না, একদিন যদি এমনভাবে তোমাকে থাকতে হয়, বাড়িতে মা নেই, বাবা নেই, তুমি বসে আছো একা একা, ভালো লাগবে? আর যদি একদিন হঠাৎ করে রোববার সকালবেলা দাদু ঠাকুমা, কোনো একটা জায়গা থেকে জেঠু জেঠিমা, কাকু কাকিমা, মামা মামি সবাই চলে আসে, ভাই বোনেরা, আনন্দের কি শেষ থাকে? সো এ হোম on the other hand consists of a loving family that fills a house with lively emotions. lively emotions মানে জীবন্ত আবেগগুলো, সেগুলো কি কি? of love, very important শব্দ, love, kindness and understanding. So শেখা হয়ে গেল আমাদের সাবস্টেন্স। এটা আরেকবার দেখি, সেকেন্ড স্ট্যান্জাটা। A home on the other hand consists of a loving family that fills a house with lively emotions of love, kindness and understanding. তাহলে এই গেল আমাদের সাবস্টেন্স। আমরা সাবস্টেন্সটা খুব ভালো করে পড়ে নেব। আমি বাংলায় তোমাদের সাবস্টেন্সটা বুঝিয়েও দিলাম। আমি জানি আমার ছোট ছোট ছাত্রছাত্রীরা এটা খুব ভালো করে শিখে ফেলতে পারবে, আর অবশ্যই এটা লিখে নেবে। কিন্তু কোনো শব্দ না বুঝলে বাড়ির বড়দেরকে একটু জিজ্ঞেস করে নেবে, কেমন? তো এটা আমাদের কবিতাটা, সাবস্টেন্সটা ভালো করে পড়া হয়ে গেলে তোমরা দেখতে পাবে যে কোনো প্রশ্ন আমাদের স্কুলের মাস্টারমশাইরা কি দিদিমণিরা কি ম্যাডামরা বা আন্টিরা যাই প্রশ্ন দিক, আমরা কিন্তু এটা থেকে দারুণভাবে লিখে ফেলতে পারবো। মেক সেন্টেন্সও করতে পারবো। ছোট ছোট শব্দগুলি দিয়ে তোমরা মেক সেন্টেন্স নিজে নিজে বানিয়ে নেবে। তাহলে আমার মনে হয় তোমরা সেন্টেন্স কনস্ট্রাকশনও তোমাদের আয়ত্তে চলে আসবে। আর যখন সেন্টেন্স বানাবে খুব সোজা সোজা শব্দ দিয়ে সুন্দর, এখন তো ছুটি আছে, অফুরন্ত ছুটি, বসে বসে সুন্দর সুন্দর শব্দ দিয়ে একটা বড় একটা বাক্য বানাতে পারলে দারুণ মজা হয় কিন্তু। সো দিস আর দ্য থিংস। সুন্দর করে বাড়িতে বসে কবিতাটা বারবার পড়বে, সাবস্টেন্সটা বারবার পড়বে, পড়ে চেষ্টা করবে যে কঠিন কঠিন শব্দগুলো আছে, যেগুলোর ইংলিশ মিনিংও আমি লিখে দিয়েছি, বাংলায়ও বলে দিয়েছি, সেই শব্দগুলো দিয়ে সুন্দর করে মেক সেন্টেন্স করা যায় কিনা, বাক্য রচনা করা যায় কিনা। আরও একটা ব্যাপার আছে, বসে একটা সুন্দর ঘরও এঁকে ফেলতে পারো, একটা প্রাসাদও এঁকে ফেলতে পারো। এটা একটা দারুণ কাজ হয়ে যাবে, আমাদের প্রজেক্টের মতো হয়ে যাবে। মেবি স্কুল খুললে পরে ম্যাম তোমাদের এটা একটা প্রজেক্টও দিয়ে দিতে পারেন, বলা যায় না। সো একটা কথা খুব ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে আমরা হাত ধুবো বারবার, হাত না ধুয়ে আমরা কিচ্ছু খাবো না, হাত না ধুয়ে আমরা মুখেও হাত দেবো না। সেটা কার জন্য? সেটা আমাদের ভালোর জন্যই। আর কেউ যদি ওরকম করে, ছোট ছোট আমাদের ভাই বোনেরা যদি ওরকম করে, আমরা কিন্তু বারবার তাদেরকে বলে দেবো, তাদেরকে শিখিয়ে দেব যে হাত না ধুয়ে আমরা কিচ্ছু কোনো দিন খাবো না। এখন থেকে এটা আমাদের হ্যাবিট হয়ে যাবে। আমাদের ওই ছোট্ট ঘরটার মধ্যে দিস উইল বি আ গ্রেট হ্যাবিট, ইজন্ট ইট? ওই ছোট্ট ঘরটার মধ্যে হাত ধুয়ে খাওয়া, সবসময় হাত ধুয়ে খাওয়া, সবার জন্য চিন্তা করা, সবাইকে ভালোবাসা, এই নিয়ে একটা দারুণ সুন্দর ঘর আমরা তো নিজেরাই তৈরি করে